আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আলোচনা করব এনসিপির রাজনীতি নিয়ে। দেখেন, বাংলাদেশে এনসিপির রাজনীতির একটা অবিসম্বি বাস্তবতা তৈরি হয়েছিল, যার প্রেক্ষিতেই এনসিপিকে এনসিপি হতে হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এনসিপি হইতে হয়েছে বা নাগরিক কমিটিকে এনসিপি হইতে হয়েছে। অবশ্যম্বি বাস্তবতা বলেছি কেন একটু লক্ষ্য করেন। যখন গত ফ্যাসিবাদ পতন হয়ে গেল একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, ওই মুহূর্তে আমরা তো অবশ্যই নিজেরা সকলেই মানি যে এই গণ অভ্যুত্থানের আবরণটা ছিল ছাত্ররাই বা এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি, এই ছেলেগুলা মিলেই এই অভ্যুত্থানটা সামনের দিক থেকে ঘটিয়েছে। ভিতরে কলকাঠি, ভিতরে শক্তি, সাহস, মনোবল সকল দল জুগিয়েছে, কোনো সন্দেহ নাই। তো এই ছেলেগুলা ভেবেছিল যে বাংলাদেশের ইতিহাসটাই এরকম, কিরকম একদম সে 52-র ভাষা আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, প্রত্যেকটা সময় দেশের সংকটাপন্ন সময় ছাত্ররা এসে দেশের পাশে দাঁড়িয়েছে এবং এই জীবন দিয়ে, রক্ত দিয়ে তারা ওই সময়কার ওই সংকটটা নিরসন করেছে, সংকটটা সমাধান করেই তারা ক্যাম্পাসে ফিরে গেছে, তারা পড়ার টেবিলে ফিরে গিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ওই সংকটটা সমাধান হওয়ার ক্ষেত্রে যেই সঠিক বাস্তবতা তৈরি হয়েছে, যে পজিটিভ বাস্তবতা তৈরি হয়েছে, তাকে সেই পজিটিভ বাস্তবতা থেকে সুবিধা নিয়েছে রাজনৈতিক দলগুলা এবং সেই পজিটিভ বাস্তবতাকে পজিটিভ রাখে নাই, সময়ে সময়ে সেগুলোকে নেগেটিভ নানানভাবে ব্যবহার করেছে রাজনৈতিক দলগুলো। ঠিক এই প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারের আন্দোলনের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির ছেলেরা এই সবাই মিলে এই চিন্তাটা করেছে যে না, এবার আর ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যাবে না, এবার আর ছাত্ররা বইয়ের টেবিলে ফিরে যাবে না, ছাত্ররা একটা সুস্থ বা নতুন বন্দোবস্তর রাজনীতি তৈরি করে এই দেশের জনগণকে একটা ভিন্ন রাজনীতি প্রেক্ষাপট বা নতুন রাজনীতি বন্দোবস্ত উপহার দিবে। এরকম একটা চিন্তায়, এরকম একটা বাস্তবতায় তারা মূলত রাজনীতি এসেছে। কিন্তু দিন শেষে তাদের তো আসলে ওই পরিপক্কতা থাকা দরকার আছে। এখানে তাদের কিছু সৌভাগ্যের বিষয় আছে, কারণ তাদের কিছু দুর্ভাগ্যের বিষয় আছে। যেমন দেখেন, রাজনৈতিক দল হিসেবে এনসিপি রাজনৈতিক দল হয়ে ওঠার আগেই সে রাজনীতি থেকে সুবিধা পাইছে, মানুষের সিম্প্যাথি পাইছে, সে ওই বদলি বাণিজ্য করতে পারছে, সে নিয়োগ বাণিজ্য করতে পারছে। আপনারা লক্ষ্য করেছেন যে এনসিপি যখন রাজনৈতিক দল হয়ে উঠছে, তার আগেই এনসিপির কোনো নেতৃবৃন্দু সরকারি উপদেষ্টায় গিয়েছেন, সেটা আমরা পজিটিভলি দেখেছিলাম। কিন্তু দিন শেষে এই ছেলেদের পিছনে যেই ছেলেরা তাদেরকে কর্মে সহযোগিতা করে, তাদেরকে হেল্প করে, সবাই তো একইভাবে সৎ হইতে পারেনি। তো সৎ না হওয়ার প্রেক্ষিতে তারা যখন ক্ষমতার উষ্ণতা পেয়েছে, ক্ষমতার দাম্ভিকতা পেয়েছে, তারা এটাকে খুব বেশি ম্যাচিউরভাবে ডিলিং করতে পারেনি। তারা কিন্তু প্রচণ্ড জনপ্রিয় অবস্থায় থেকে একটা দল গঠন করেছে এবং ক্ষমতার স্বাদ পেয়েছে, কিন্তু এই জনপ্রিয়তাকে এবং ক্ষমতার স্বাদটাকে তারা সঠিকভাবে ইউটিলাইজ করতে পেরেছে বলে আমার মনে হয় না। এই জায়গাটাই এনসিপিকে একটা রাজনৈতিক দল হয়ে উঠতে সমস্যা তৈরি করেছে। পক্ষান্তরে আমরা গণ অধিকার পরিষদের বিষয়গুলো অনেক সময় আলোচনা করি। এনসিপির মোস্ট অফ দ্য ছেলেরাই গণ অধিকার পরিষদ থেকে কেউ ইচ্ছাকৃত চলে আসা, কেউ বহিষ্কৃত হয়ে আসা, নানানভাবে গণ অধিকার পরিষদের ছেলেরা এখানে আসছে, এটা আমরা জানি। কিন্তু গণ অধিকার পরিষদের রাজনীতির বাস্তবতা কিন্তু ছিল আরেকটা ভিন্ন প্রেক্ষাপট। তারা একদম ফ্যাসিবাদের সময় শেখ হাসিনার অন্যায় অত্যাচারকে সামনে রেখে, শেখ হাসিনার চোখে চোখ রেখে তারা রাজনীতি করেছে, রাজনীতির দল তৈরি করেছে, ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, নানান রকম অঙ্গ সংগঠন তারা তৈরি করেছে। কিন্তু এনসিপির সাথে তাদের যেই খারাপ সম্পর্ক দেখা দিয়েছে, যতটা না খারাপ সম্পর্ক জামাতের সাথে, যতটা না খারাপ সম্পর্ক বিএনপির সাথে, তার চাইতে অনেক বেশি খারাপ সম্পর্ক হয়ে গেছে তাদের
বিভিন্নদের সাথে, বাকি গণ অধিকার পরিষদের সাথে। কেন? কারণ তারা গণ অধিকার পরিষদ ছেড়ে এসেছে। যারা ছেড়ে এসেছে বা যাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে, তারা এখানে এসে তারা যখন দেখছে যে এই রাজনীতিটায় ঢুকার সাথে সাথেই আমি কিছু তয় তদবির বা এই তদবির বাণিজ্য বা কিছু নিয়োগ বদলি টদলির কাজকাম করতে পারতেছি, যেহেতু আমাদের কোরআনের দুই তিনজন উপদেষ্টা অলরেডি আছে। সেই ক্ষেত্রে তারা করেছে কি, গণ অধিকার পরিষদের মানে গণ অধিকার পরিষদটা তাদের মূল লক্ষ্য, কারণ গণ অধিকার পরিষদই তাদের বন্ধু ছিল, শত্রু হয়েছে। তো গণ অধিকার পরিষদের অন্য নেতাকর্মীদেরকে তারা এরকম নানানভাবে বিভিন্ন টোপ দিয়েছে যে এখানে এসে তুমি এই সুবিধা পাবা, এটা পাবা, ওটা পাবা, তুমি চলে আসো। ঠিক কেউ কেউ সেই লোভ সংবরণ করতে না পেরে চলে এসেছে, আবার এসে দেখছে যে এখানে খুব বেশি ভালো কিছু নাই, আবার দ্রুত চলেও গিয়েছে। কারণ হচ্ছে গণ অধিকার পরিষদের রাজনীতিতে আসলে আর্থিক খুব বেশি সুবিধা কেউ তারা দিতে পারেনি। এই জন্য এই ছেলেগুলো আবার যাদের ভিতরে একটু লোভ লালসা ছিল তারা আবার চলেও আসছে। গণ অধিকারের সাথে এই এনসিপি ছেলেদের মৌলিক একটা তফাৎ আছে, সেটা হলো যে গণ অধিকার পরিষদ এই এনসিপি আসার পরেও মানে ইন্টারিম আসার পরে এই কি বলে এনসিপি, বিএমপি এবং কি জামাত সকলেই বেশ কিছু তয় তদবির, কিছু লোক টোক ঢুকানো, নানান কিছু সুযোগ সুবিধা ভোগ করেছে, কিন্তু দখল টকল ভোগ করেছে। কিন্তু সেই অনুযায়ী সেই প্রকারান্তে গণ অধিকার পরিষদ সেইভাবে সুবিধা কোথাও গ্রহণ করে না। এবং কি আমরা এখন পর্যন্ত এই পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায় গণ অধিকার পরিষদের ছেলেদেরকে ওইভাবে কোনো এলোমেলো চাঁদাবাজি ধান্দাবাজিতে আমরা কিন্তু ওইভাবে পাই নাই। এবং কি তারা ওই সুবিধা বা তদবির বাণিজ্যতেও তারা যুক্ত হয় নাই বা হইতে পারে নাই। এটা হইতে পারে তাদেরকে দেওয়াই হয় নাই, বা হইতে পারে তারা নেয় নাই, দুইটাই হইতে পারে। এখানে তারা তাদেরকে দেয় নাই, এটা কেন বিশ্বাস করি বেশি? কারণ হলো যে তাদের সাথে তো এই এনসিপির ছেলেদের, যেই ছেলেগুলা উপদেষ্টা হয়েছে, তাদের বেশ দ্বন্দ্ব রয়েছে। তো তারা কোনোভাবেই গণ অধিকার পরিষদের সাইড দেয়নি, বরংশ তাদেরকে চিপে ধরেছে। অন্য যে উপদেষ্টারা গিয়েছে তারা বিভিন্ন দল থেকে গিয়েছে, তো বিভিন্ন দল থেকে গেলে বিভিন্ন দলকে সুযোগ সুবিধা দিবে, গণ অধিকার পরিষদকে কেন দিবে? তো এরকম একটা বাস্তবতা আসলে বড় কথা হলো যে এনসিপি রাজনৈতিক দল হয়ে ওঠার আগেই সুযোগ সুবিধা যখন পেয়ে গেছে, তখন আসলে রাজনৈতিক যে আন্দোলন সংগ্রাম, আমি প্রথমে বলেই রাখি যে তারা কঠিন একটা আন্দোলন সংগ্রাম করেই এনসিপিতে এসেছে, এটা ঠিক আছে, কিন্তু তারা রাজনৈতিক দল হিসেবে কোনো আন্দোলন সংগ্রাম করে নাই। তারা একটা অধিকারের বাস্তবতায় ছাত্র হিসাবে তাদের পাশে সবাই থেকেছে, সেই প্রেক্ষাপটে তারা আন্দোলন করেছে। কিন্তু এখন দেখেন যে তারা দিন দিন তাদের মিছিলটা ছোট হয়ে যাচ্ছে। যখন জামাতের সাথে দ্বন্দ্বের বাস্তবতাটা আমি আপনাদেরকে বলে দিই, যেই দিন তারা ফ্যাসিবাদ মুক্ত করে দিল, সেই দিন দেখেন রিজভি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের সকলেই বলছে যে এই ছোট ছোট মাসুম বাচ্চারা আমাদেরকে সহযোগিতা করেছে, আমাদেরকে উদ্ধার করেছে, আমাদেরকে জেল থেকে বের করেছে, নানান রকম খুব রসালো কথাবার্তা তাদের ব্যাপারে বলা হয়েছে। কিন্তু যখনই তারা রাজনৈতিক দল গঠন করলো, তখন কিন্তু সে আর ছাত্র থাকলো না, সে আর নিরপেক্ষ থাকলো না। তখন বিএমপি বলেন, জামাত বলেন, গণ অধিকার পরিষদ বলেন, তাদেরকে একটা রাজনৈতিক দল হিসেবে ট্রিট করা শুরু করলো। তুমি একটা রাজনৈতিক দল, আমি একটা রাজনৈতিক দল, অধিকারের অর্থে, অধিকারের স্বার্থে তোমার সাথে আমার নানান বোঝাপড়া থাকতে পারে, বোঝাপড়া থাকবে। অতএব তোমাকে আমার ওভার কনসিডার করার কোনো সুযোগ নেই এখন আর, কারণ তুমি এখন একটা রাজনৈতিক দল। কিন্তু রাজনৈতিক দল হিসাবে এনসিপি কি শক্তভাবে তাদেরকে তৈরি করতে পেরেছে? এটা আমি আসলে এখন পর্যন্ত ভালো বুঝ পাই নাই। আপনারা কে কতটুকু বুঝেছেন, কে কতটুকু জানেন, কার কতটুকু এই বিষয়ে অ্যানালাইসিস আছে? গণ অধিকার পরিষদ পাশাপাশি এনসিপি, যেহেতু তরুণ দুইটা দল, এই দুইটা দলকে নিয়ে আমরা অনেক সময় অনেক আশা ভরসা করি বা নানান সমালোচনাও আছে। তবে আমার অ্যানালাইসিস বা আমার বোঝাপড়াটা হলো যে নতুন দল হিসেবে গণ অধিকার পরিষদ অপেক্ষাকৃত পুরান, অপেক্ষাকৃত কঠিন বাস্তবতা থেকে কঠিন পরীক্ষা দিয়ে রাজনীতিতে আসছে। সেই ক্ষেত্রে কঠিন পরীক্ষা দিয়ে রাজনৈতিক দল হিসেবে দলে এনসিপি আসলেও রাজনৈতিক দল হিসেবে কঠিন পরীক্ষা দেয়নি, ছাত্র হিসেবে কঠিন পরীক্ষা দিয়েছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদের পরিপক্কতার যথেষ্ট ঘাটতি, এটা তারাও স্বীকার করে। কিন্তু সেই ক্ষেত্রে নূরদের সাথে যে দূরত্বগুলো তাদের আছে, এই দূরত্বগুলো তারা গুছিয়ে নিয়ে ভালো বোঝাপড়ায় আসা উচিত। কারণ হলো যে দিন শেষে নূররাও এখনও 300টা আসনে প্রার্থী দিতে পারবে না, ওরা 30টা আসনেও প্রার্থী দিতে পারবে না।
অতএব সীমাবদ্ধতা সবারই রয়েছে, এই জন্য তাদের এই শক্তিটা একটা জায়গায় আসা খুব বেশি জরুরি বলে মনে করি। ভালো থাকবেন প্রিয় দর্শক, আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।